একটা দল সারা দেশে 400টা সিট পাওয়ার কথা ভাবছে, আর আমরা বলছি ভারতবর্ষে ন্যূনতম মজুরি 400 টাকা রোজ হবে। সংখ্যাটা 400, কিন্তু দায়িত্বটা অন্যরকম। বাংলার শিল্প নিয়ে যখন আমরা প্রশ্ন করছি, শুধু তো সমালোচনা করলে হবে না। বাংলার ধ্রুপদী ভাষা হিসেবে বাংলাকে যখন কেটে ফেলা হচ্ছে, 18 জন সাংসদ বক্তব্য রাখেননি। আনফর্চুনেটলি তৃণমূলের সাংসদরাও রাখেননি, একজন মাত্র বক্তব্য রেখেছিলেন, যার কথা একটু আগে তুমি বললে, অধীর রঞ্জন চৌধুরী। বাংলা সেই জায়গা যেখানে মুর্শিদাবাদে একই সঙ্গে কিরিটেশ্বরী 51 সতীপীঠের একটা সতীপীঠ থাকবে এবং কাটরা মসজিদ থাকবে। অভিষেক এবং আবু শেখ একসঙ্গে এই বাংলায় একইভাবে কাজী নজরুল থেকে শুরু করে রবীন্দ্রনাথের উত্তরাধিকারকে উদযাপন করবে। এটা আমাদের স্বপ্ন। এবার আমি যাব এমন একজনের কাছে, আমার তার ব্যক্তিগতভাবে সাংবাদিক হিসেবে তার কাছে প্রশ্ন আছে। ধরুন এই 42টা তারা কোনো আসন পেলেন না, কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে তাদের জোট আসন পেয়ে গেলেন। তাহলে বঙ্গ রাজনীতিতে তারা ভোল পাল্টাতে বাধ্য হবেন, তারা শাসকের বিরুদ্ধে আর চোখ তুলে তাকাতেও পারবেন না। ইতিমধ্যেই তাদের পার্টির এই পশ্চিম বাংলার বঙ্গ কংগ্রেসের সভাপতি, তাকে কিন্তু একেবারে সর্বভারতীয় স্তরের সভাপতি বলেছেন শাসকের বেশি সমালোচনা করলে দলেই থাকা যাবে না। খুব অস্বস্তিকর অবস্থায় বঙ্গ কংগ্রেসের যারা কর্মী তারা আছেন। যে দলটা তাদের দলটাকে ভেঙে অন্য দল তৈরি করেছেন, যে দলটা বিরুদ্ধে তারা লড়াই করছেন, যে দলটার বিরুদ্ধে তারা জোট করে পশ্চিমবাংলায় নির্বাচন লড়ছে, যদি ইন্ডি জোট বা ইন্ডিয়া জোট চলে আসে তাহলে কিন্তু তাদের ভূমিকা এ রাজ্যে অন্যরকম হয়ে যাবে। কি বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? কারণ এই 42টা কিন্তু এবারকার লোকসভা নির্বাচনের ফলাফল পশ্চিমবাংলায় কংগ্রেস থাকবে কি থাকবে না, আন্দোলনে থাকবে কি থাকবে না, সেই প্রশ্নটা তুলবে। অবশ্যই দেশের আইনসভার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, কিন্তু বঙ্গ রাজনীতিতে কি হবে কংগ্রেসের অবস্থা, আমি বলবো কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে। ধন্যবাদ ঋতব্রত। প্রথমে ব্যক্তিগত প্রশ্নের উত্তরটা দিই এবং অনুরোধ করব 5 মিনিট থেকে কেটো না। সেই ব্যক্তিগত উত্তরটা হচ্ছে এই যে মাসুল সমীকরণ সাক্ষী আছে যে বিধান রায় যখন রাজ্যের মুখ্যমন্ত্রী, তখন জওহরলাল নেহরুকে চিঠি পাঠাবার জন্য কংগ্রেসি পরিচিতিটা কখনো বাধা হয়ে দাঁড়ায়নি। এটা বাংলা, এটা জাতীয় কংগ্রেস এবং এটা বাংলার মেরুদণ্ড। এবার আসা যাক আজকের পক্ষে। তোমার এই 42 সংখ্যাটা খুব গুরুত্বপূর্ণ। সমাপতন হতে পারে 19 এপ্রিল 2024 থেকে শুরু হয়ে 1 জুন 2024, 42 দিন পেরিয়ে 43 দিনে শেষ হচ্ছে। এবারে ভারত 7 দফার রাজনীতির ভোট বা রাজনীতির কুটকাচালি এইভাবেই চলেছে। তাই 42টা এবছর খুব গুরুত্বপূর্ণ একটা সংখ্যা। 42 সবসময় খুব গুরুত্বপূর্ণ সংখ্যা। শঙ্কু একটা খুব ইন্টারেস্টিং কথা বলছিল যে 42 বছরের একজন যুবক তো সত্যিই তার চাকরির মর্যাদা বুঝতে পারে যখন তার চাকরিটা হঠাৎ সকালবেলা উঠে সে জানতে পারে কাল থেকে সে আর স্কুলে যেতে পারবে না। খুব গুরুত্বপূর্ণ। কিন্তু শঙ্কু যেটা বলল না, শুধুমাত্র সরকারি বাংলার সরকারি পোষিত স্কুলের শিক্ষকের ক্ষেত্রেই এই দুর্ঘটনাটা ঘটছে না। যে ছেলেটা অগ্নিবীর হচ্ছে সেই ছেলেটার ক্ষেত্রেও তো একই ঘটনা ঘটছে। যে ছেলেটা কেন্দ্রীয় সরকারি স্তরে কাজ করছে, তার কন্ট্রাকচুয়াল চাকরি হয়ে যাচ্ছে ফিক্সড টার্ম জব কোডের ক্ষেত্রে, সেও 42 বছরে হঠাৎ করে বেকার হয়ে যাচ্ছে। 42 বছরের গৃহবধূটা তার রান্নাঘরে যখন ঢুকছে তার গ্যাসের দামের চাকাটা সেও খাচ্ছে। 42টা খুব গুরুত্বপূর্ণ সংখ্যা। এবার তুমি যে প্রসঙ্গটা এনেছো যে 42টা লোকসভা জেতার ভিত্তিতেই কি বিধানসভা হয়, ইতিহাস অন্তত তাই বলছে না। 1984 সাল কংগ্রেস ভার্সেস সিপিএম এর লড়াই হচ্ছে। সিপিএম 18টা সিট, কংগ্রেস 16টা সিট। সিপিএম পাচ্ছে 35% ভোট, কংগ্রেস পাচ্ছে 49% ভোট। আমরা ভেবে নিচ্ছি 1987 সালে আমরা সরকারে আসবো। 1987 নির্বাচন হচ্ছে, সিপিএম 39% ভোট, 187টা সিট, কংগ্রেস 42% ভোট, আবার 42, কংগ্রেস 42% ভোট, মাত্র 40টা সিট। আবার 2009-তে যখন পালা বদল ঠিক আগের নির্বাচন, সেক্ষেত্রে অবশ্য দেখা যাচ্ছে যে তৃণমূল বেশি ভোট পাচ্ছে, বেশি সিট পাচ্ছে এবং পরবর্তী বিধানসভাতে যাচ্ছে। কেন এই তুলনামূলক আলোচনাটা করলাম? যে সবসময় লোকসভা বিধানসভার সঠিক অ্যাসিড টেস্ট হয় না। তরুণ একটা ইন্টারেস্টিং কথা বলছিল ওবিসি সার্টিফিকেটের ক্ষেত্রে সংখ্যালঘু সংরক্ষণের কথা। একদম উচিত নয়, ধর্মের ভিত্তিতেই সংরক্ষণ কেন হবে? কিন্তু দুর্ভাগ্যবশত ওরা তো জাতীয় দল, ওদের তো জাতীয় প্রেক্ষিতে কথা বলার উচিত। ওদের জোটসঙ্গী অন্ধ্রপ্রদেশের টিডিপি
চন্দ্রবাবু নাইডু বলছেন 4% সংখ্যালঘু সংরক্ষণ করবে ওবিসির ভাত, এবং অন্ধ্রপ্রদেশে এই লোকসভার সঙ্গে সঙ্গে বিধানসভা নির্বাচন হচ্ছে। তো মাথায় রাখতে হবে, যখন আমরা বাংলার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছি তখন আমাদের জানতে হবে যে আমরা কি বলতে চাইছি। আমরা কি বাংলা বলতে শুধু একটা ভূখণ্ড বলতে চাইছি, নাকি বাংলা সংস্কৃতির উত্তরাধিকারটাকে বলতে চাইছি? যদি বাংলা সংস্কৃতির উত্তরাধিকারটাকে নিয়ে কথা বলতে চাই, তাহলে একটু আগে তোমাদের কনক্লেভে একজন পার্টিসিপেন্ট ছিলেন যিনি ইনসিডেন্টালি বা অ্যাক্সিডেন্টালি উত্তর পূর্বাঞ্চলের একজন কি বলবো রাজ্যপালও হয়েছিলেন। তিনি বলেছিলেন যে বাংলার ছেলেরা বাইরে যায় ওয়েটার হতে এবং বাংলার মেয়েরা বাইরে যায় নর্তকী হতে। তার কাছে আমার বিনীত প্রশ্ন থাকবে, হ্যাঁ বাংলা অর্থনৈতিকভাবে অত্যন্ত দুর্বল, কিন্তু তাও বাংলা কি করে মাইগ্রেশন ইন স্টেট হয়? আজকের দিনে দাঁড়িয়েও বেনারসের ভূমিপুত্র চৌরাশিয়ারা কেন আমার রাস্তায় পানের দোকান দেয়? এই প্রশ্নটা আমায় করতে হবে। এই কারণে করতে হবে না আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো প্রশংসক নই, কিন্তু তার মানে আমার জাতিসত্তা যেই মুহূর্তে প্রশ্ন চিহ্নের সামনে আসবে আমি ছেড়ে কথা বলবো না। এবার আসা যাক আমরা কি করতে পারি। গর্গদা বাঙালি জাতিসত্তার অনেকগুলো প্রশ্ন করলেন এবং ঠিক করেছেন, এবং সেই প্রশ্নগুলো দাঁড়িয়ে আমরা জাস্ট আরেকটা সংখ্যা বলতে চাই। সেটা হচ্ছে যে একটা দল সারা দেশে 400টা সিট পাওয়ার কথা ভাবছে, আর আমরা বলছি ভারতবর্ষে ন্যূনতম মজুরি 400 টাকা রোজ হবে। সংখ্যাটা 400, কিন্তু দায়িত্বটা অন্যরকম। এটা বাস্তবটা হচ্ছে যে একটু আগেই গর্গদা যেরকম দাবি করছিলেন যে কেন সরকারি চাকরিতে বাঙালিদের এত কম সংখ্যা হয়ে যাবে। আরে 30 লাখ সরকারি চাকরি ফাঁকা, তা 30 লাখ সরকারি চাকরি যেই মুহূর্তে নিয়োগ হবে বাঙালিরাও তাতে চাকরি পাবে। বাঙালির যোগ্যতা কম নেই, চাকরিটাতে দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। আজকে তোমরা একটা স্টার্ট আপ খুলে, যেটা বাঙালির স্টার্ট আপ বাংলা হান্ট, তারা স্টার্ট আপ ইন্ডিয়া থেকে 5 পয়সা পায়নি। আমরা 5,000 কোটি টাকা স্টার্ট আপ ফান্ড করছি এবং আমরা কথা দিচ্ছি বাংলা হান্টের মতো স্টার্ট আপরা টাকা পাবে, শুধু গুজরাটের স্টার্ট আপ পাবে না। এই কথাটা দিয়ে গেলাম। এখানে বিজেপির মুখপাত্ররা বরঞ্চ এটা বলুক গত 10 বছরে বাংলা হান্টের মতো সংস্থা কেন টাকা পায়নি। এই প্রশ্নের উত্তর দিতে হবে তাদেরকে এই প্রশ্নের উত্তর দিতে হবে যে শুধুমাত্র টোল ট্যাক্স আদায় করার মাধ্যমেই ব্যবসাটা শেষ হচ্ছে না। টোল ট্যাক্সটা কারা আদায় করছে সেই প্রশ্নের উত্তর দিতে হবে। একটু আগে সায়ন বলছিল হলদিয়ায় অবশ্যই ড্রেসিংয়ের কথা। এবিজি শিপইয়ার্ড কেন বন্ধ হয়ে গেল, বন্ধ হওয়া উচিত ছিল কি ছিল না সেটা আমরা আলোচনা করতে পারি। এবিজি শিপইয়ার্ডের বা স্টিভিডোরিং ব্যবসার সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী কে জানো? মোহনবাগান যাদের, টুটু বসুদের। তারা আজ অব্দি ওখানে ব্যবসা করতে পারেনি। কেন টেন্ডার খোলা হয়নি? সেই প্রশ্নের উত্তরটা দিতে হবে। প্রশ্নের উত্তরটা দিতে হবে যে বাংলার শিল্প নিয়ে যখন আমরা প্রশ্ন করছি শুধু তো সমালোচনা করলে হবে না। সুইসাম একটা কোম্পানি, তারা কেন এফএমসিজির মাধ্যমে বাইরে রপ্তানি করতে পারছে না? সেই রপ্তানি শিল্পের সমস্যাটা কোথায় হচ্ছে? 18টা সাংসদ ওখানে আজ অব্দি একটা প্রশ্ন তোলেনি। বাংলা ধ্রুপদী ভাষা হিসেবে বাংলাকে যখন কেটে ফেলা হচ্ছে, 18 জন সাংসদ বক্তব্য রাখেননি। আনফর্চুনেটলি তৃণমূলের সাংসদরাও রাখেননি। একজন মাত্র বক্তব্য রেখেছিলেন, যার কথা একটু আগে তুমি বললে, অধীর রঞ্জন চৌধুরী। এটা দায়িত্ব। বাংলা সেই জায়গা যেখানে মুর্শিদাবাদে একই সঙ্গে কিরিটেশ্বরী 51 সতীপীঠের একটা সতীপীঠ থাকবে এবং কাটরা মসজিদ থাকবে, এবং একসঙ্গে আজান এবং দোয়া একসঙ্গে আসবে। অভিষেক এবং আবুশেখ একসঙ্গে এই বাংলায় একইভাবে কাজী নজরুল থেকে শুরু করে রবীন্দ্রনাথের উত্তরাধিকারকে উদযাপন করবে। এটা আমাদের স্বপ্ন। এটা 42টা সংখ্যা নিয়েই আমরা করব, জাতীয় কংগ্রেসের হয়েই করব। নিশ্চিন্ত থাকো, কারণ শুরুতে বলেছিলাম সেই মাসুল সমীকরণ। এটা বাঙালি, এটা বাংলা। ভালো থাকবেন।